তুই আমাকে ধরতে পারবি না। আচ্ছা আচ্ছা, দেখা যাক। তোরে আমি তোর চাইতে ভালো, বুঝলি? আমি এক্ষুনি তোকে ধরে ফেলবো। কি ভয়ঙ্কর! কি ওটা? পালা পালা, জলদি পালা। আশ্চর্য, এত বেলা হয়ে গেল, মেয়েগুলো কোথায় গেল? টিয়া, হিয়া? না, এই মেয়েগুলোকে নিয়ে আর পারা গেল না। না খেয়ে কোথায় ঘুরছে কে জানে। কিরে টুনি, সকাল সকাল এত চেঁচামেচি করছিস কেন? আর বলিস না, মেয়েগুলো না খেয়ে কোথায় কোথায় ঘুরছে কে জানে। এত বেলা হয়ে গেল, সেই সকালে না খেয়ে বেরিয়েছে। ওদের আর বলে কি হবে বল? আমি আর তুইও তো এমন না খেয়ে সারা দিন পুরো গ্রাম টই টই করতাম। ওদের তো এখন সেই বয়সই চলছে। তা তুই ঠিক বলেছিস, তবে চিন্তা হয় জানিস, না জানি আবার সেখানে চলে যায় কিনা। নদীর তীরের মাঠের কথা বলছিস? হ্যাঁ রে হ্যাঁ, সেই ছোটবেলার কথা আমি আজও ভুলতে পারিনি। সে কি ভয়ঙ্কর দৃশ্য, সে কথা কি আমিও ভুলতে পারি বল? তবে ওরা খুব সম্ভবত ওদিকে যাবে না, কারণ নদীর তীরের মাঠটার লাল আলোর কথা সবাই জানে। লোকে তো বলে ওটা নাকি ভূতের আলো, কেউ ভয়ে ওই দিকে যায় না। আসলে ওটা কি ছিল তা আজও বুঝতে পারিনি। যাই ছিল, ভালো কিছু ছিল না, তা নিশ্চয়ই কোনো অশুভ কিছুই ছিল। দেখলি তো মায়াটিয়া, দেখলি এই মাঠটা কত সুন্দর। শুধু শুধু পটলদের ওই পিচ্ছি মাঠে খেলতে গিয়েছিলাম, রোজ রোজ শুধু পটলদের সাথে ঝগড়া হতো। হ্যাঁ রে হিয়া, মাঠটা কিন্তু সত্যিই দারুণ, কিন্তু এখানে তো কেউ ভয়ই আসে না। সবাই বলে এখানে নাকি ভূতের লাল আলো দেখা যায়। আরে ধুর, কিসব ভূতের আলো! গ্রামের মানুষের কাজই এটা। দড়ি দেখলে বলে সাপ দেখেছে। বাদ দে তো টিয়া, তুই কি ভয় পাচ্ছিস নাকি? ভূত আসলে দেখিস আমি ভূতের সঙ্গেই নাচবো। ঠাট্টাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? মা কিন্তু বলেছিলেন এই মাঠে অনেক বছর আগে মা রুবি খালা খেলতে এসে একটা লাল আলোর শিখা দেখেছিলেন। এখনো লোকেরা বলে ওটা কোনো ভালো জিনিস ছিল না। আরে সে তো অনেক বছর আগের কথা, আর লোকেরা একবার কিছু দেখলে সেটা বারবার বলে। এখন তো আর কিছুই হয় না। চল না, আমরা গিয়ে খেলা শুরু করি। হ্যাঁ চল, ভূতের মাঠ হোক আর যাই হোক, মাঠ তো পাওয়া গেছে। ঠিক আছে, তোরা যদি ভয় না পাস তাহলে তো বেশ। আরে এই লাল আলোটা কোথা থেকে এলো? তোরা দেখতে পাসনি? না তো, কিসের লাল আলো? বাদ দে তো, লাল আলোর গল্প শুনতে শুনতে চোখগুলো ভুলভাল দেখাচ্ছে। না না দাঁড়া, কোনো ঝামেলা অবশ্যই আছে। আরে ওটা কি? দেখ দেখ, ছোপের মধ্যে কিছু একটা চকচক করছে। তাই নাকি? কোথায় কোথায়? চল তো গিয়ে দেখি। চল চল। দাঁড়াও, আসছি আমি। আরে বাহ, এটা কি? এটা কি? কি সুন্দর! এটা একটা সোনার রাজহাঁস, আর এর চোখ তো এক রত্ন। দেখে মনে হচ্ছে চোখগুলো রুবির তৈরি, কেমন যেন কারো লাল পাথর।
হ্যাঁ, এটা তো মনে হচ্ছে মহামূল্যবান রাজরাজাদের জিনিস। এটা যে পেয়েছে সে তো রাজা হয়ে যাবে রে। আমি পেয়েছি, আমরা তো এবার রাজা হয়ে গেলাম। একটু খুশি হোস না তোরা, থাম তো থাম। এটা কারো হারানো জিনিসও তো হতে পারে, আমাদের এটা নেওয়া ঠিক হবে না। মায়া, তুই সবসময় এমন ভয় পাস কেন বলতো? এটা যদি কারো হারানো জিনিস হয়, সে কি এটা নিতে আসবে না? কেউ কি ফেলে গেছে এখানে? আমরা যেহেতু পেয়েছি, এটা এখন আমাদের। ঠিক বলেছিস, যাই ইচ্ছে হোক, এটা এখন আমাদের। এটা আমরা বিক্রি করলে অনেক টাকা পাবো। না না, এটা নেওয়া ঠিক হবে না। তোরা আমার কথা শোন, নিস নে, এইটা নিস নে। আমার মনে হচ্ছে এটা কোনো বিপদ থেকে আনতে পারে। মায়া, তুই সবসময় এমন বাজে কথা বলিস। এত দামি একটা জিনিস কুড়িয়ে পেয়েছি, আর এটা কিনা আমরা নেব না? এত বড় একটা জিনিস কেউ হারিয়ে ফেলতে পারে? আমার মনে হয় এটা কেউ ইচ্ছে করে ফেলে গেছে, কারণ জিনিসটা হয়তো বিপজ্জনক। হয়েছে, আর বাজে কথা বলিস নে তো মায়া। চল, আমরা এটা নিয়ে বাড়ি ফিরি। বেশ তো, চল। ওরে, খারাপ কিছু হলে আমাকে কিন্তু দোষ দিতে পারবি না। হ্যাঁ, দেব না তোকে দোষ। এই হাঁসটা বিক্রি করে তুই যখন তোর পছন্দের জিনিস কিনতে পারবি না, তখন তুই আমাদের ধন্যবাদ দিবি। এখন চল। সত্যি রাজহাঁসটা খুব সুন্দর। এটা বিক্রি করে আমরা নতুন জামা, নতুন জুতা আর নতুন গয়নাও কিনতে পারবো। আর আমরা কত জায়গায় ঘুরতেও যেতে পারবো রে। ভেবে দেখ, মনে হয় নতুন বাড়িও বানাতে পারবো। তোদের দিবা স্বপ্ন দেখে আমি অবাক হয়ে যাই। তোরা কি ভেবেছিস এটা ভালো কিছু? মোটেও না। আমার মন বলছে এইটা কারো মূল্যবান জিনিস ছিল। যদি কেউ বুঝতে আসে, তখন যার জিনিস তাকেই ফিরিয়ে দিতে হবে। আর আমার মনে হচ্ছে এইটা কোনো সাধারণ জিনিস নয়। আচ্ছা, তাহলে কি এটা? আমার মনে হচ্ছে কোনো অশুভ কিছু। আবার ভয়? থাক মায়া, তুই কখনো কি একটু সাহসী হবি না? আর তুই তুই বড্ড বেশি ভাবিস। এত ভেবে কি লাভ বলতো? শোন মায়া, আমরা এটা বিক্রি করে টাকা ভাগ করে নেব। দেখবি কত টাকা হাতে আসবে, তুই তখন কিছু কিনতে পারবি। ওই টাকা চাইনি আমার, আমি এসবের মধ্যে নেই। আমার মন বলছে এইটা ঘরে রাখা ঠিক হবে না। যেখানকার জিনিস এইটা সেখানে ফিরিয়ে দেওয়া উচিত। তোর সাথে কথা বলাই বৃথা। চল তো টিয়া, আমরা গিয়ে দেখি মা কি রান্না করছে। কি আবার রান্না করবে? ভাত আর সবজি ছাড়া? আর বেশি দিন ভাত আর সবজি খেতে হবে না। রাজহাঁসটা বিক্রি করলেই আমরা অনেক বড় লোক হয়ে যাব। তখন সব ভালো ভালো খাবার খাবো। ওরা তো আমার কোনো কথাই শুনছে না। ওদের যে কি করে বোঝাই। এসব এসব কি হচ্ছে মা? কি রে, এভাবে চিৎকার করলি কেন মায়া? কি হয়েছে? মায়াটা সারাদিন ভয় পায় মা। হ্যাঁ মা, ও একটুতেই ভয় পেয়ে যায়। তোরা সত্যি করে বল, তোরা কি নদীর তীরের ওই মাঠে খেলতে গিয়েছিলি? না তো মা, ওই মাঠে খেলতে যাব কেন? ওই মাঠে তো ভূত আছে। হ্যাঁ মা, আমরা কখনোই ওই মাঠে যাব না, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে মায়া, এইদিকে আয় তো মা। ভয়ের কিছু নেই মা, সব ঠিক হয়ে যাবে।
হিয়া হিয়া, এসব কি দেখছি? এ কেমন পুতুলে খেলা! ওরে বাবারে, এসব কি হচ্ছে? এই ভয়াবহ আলোটা কিসে? ঘরে ভূত ঢুকেছে! বাঁচাও! তোমরা ভয় পেও না, আমাকে ভয় পাবার কিছুই নেই। আমি কোনো সাধারণ রাজহাঁস নই, আমি জাদুর রাজহাঁস। জাদুর হাঁস? হ্যাঁ, তোমরা জেনে রাখো, আমাকে বিক্রির চেষ্টা করা বৃথা। তবে আমাকে পাবে কেবল সেই যে সবচেয়ে নিঃস্বার্থ মনের অধিকারী। নিঃস্বার্থ মন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। একজন নিঃস্বার্থ লোকই হতে পারবে আমার প্রকৃত মালিক। এছাড়া যে আমাকে জোর করে পেতে চাইবে, ওর জীবনে নেমে আসবে মহাবিপদ। দেখলি তো তোরা, আমি আগে বলেছিলাম এই হাঁসটা বিপজ্জনক। বিপজ্জনক? অবশ্যই আমি বিপজ্জনক, তবে যারা আমাকে জোর করে আদায় করতে চায় তাদের কাছে। তাহলে আমরা এখন কি করব? যদি তোমরা নিঃস্বার্থ হতে পারো তবেই আমাকে পাবে, আর আমাকে একবার পেয়ে গেলে সে হবে অফুরন্ত সম্পদের অধিকার। সুতরাং আমাকে পেতে হলে নিঃস্বার্থ হওয়া ছাড়া কোনো পথ নেই, কোনো পথ নেই। এটা কি কথা বললু? তাহলে এটা সত্যি জাদুর হাঁস? আমরা এটা বিক্রি করব না? আমরা তাহলে এটা নিজেদের কাছেই রাখবো? এটা জাদুর হোক বা না হোক, আমি এটা ফিরিয়ে দিতে চাই। এটা ভালো কিছু বলে মনে হচ্ছে না, এটা লোভ দেখাচ্ছে। আমার মনে হচ্ছে এটা কোনো বিপদ থেকে আনবে। কিন্তু হাঁসটা বলল, নিঃস্বার্থ মনের মানুষই এটা পাবে। নিঃস্বার্থ হওয়া তো ভালো। যেটা নিঃস্বার্থ মনের লোকের কথা ভাবতে পারে, সেটা খারাপ হয় কি করে? যাকে তোরা কি করবি আমি জানি না, তবে আমি একদম নিঃস্বার্থ মনের হব। আমি আমার সব জমানো টাকা গরিবদের দিয়ে দেব, আর তাহলে আমি রাজহাঁসটা পাবো। ইস, কি ভেবেছিস তুই? আমি চুপ করে বসে থাকবো নাকি? আমি না খেয়ে গরিবদের খাবার বিলিয়ে দেব, আর তাহলেই হাঁসটা আমি পাবো। একবেলা না খেয়ে থাকতে পারিস না, আবার তুই খাবার বিলাবি? দেখা যাবে। হ্যাঁ, দেখিস তুই। তবে আমি কোনো প্রতিযোগিতায় নেই, আগেই বলে দিলাম। আমি হাঁসটা ফেলে দেব। আমার মনে হচ্ছে এটা আমাদের জন্য ক্ষতিকর। এই রাজহাঁসটায় হাত দিয়ে দেখ তোকে আমি কি করি। হ্যাঁ, প্রয়োজনে সব সম্পর্ক শেষ করে দেব, তারপর ওই হাঁসটা আমাদের চাই চাই। তোদের লোভে পেয়ে বসেছি, দেখেছিস? আমি এটার ভয়ে করছিলাম। যাকে আমি কি শুয়ে পড়ছি। এই নাও নাও, এই টাকা তোমার। অনেক ধন্যবাদ তোমারে, তুমি কত ভালা। নাও নাও, খাবার নাও তোমরা, আমি অনেক মজার খাবার দিচ্ছি। ভাগ্যিস কাল মায়া ঘুমিয়ে পড়েছিল, রাজহাঁসটা আমরা লুকিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, মায়াটাকে বিশ্বাস নেই, যদি সত্যি রাজহাঁসটা ফেলে দেয়। যাকগে, মায়া তোর রাজহাঁসটা পাচ্ছে না। আমার মনে হয় আমরা যা করছি তাতে রাজহাঁসটা আমাদের মধ্যে কেউ পাবে। দেখা যাক কে জিতে। ভাগ্যিস আমি ঘুমের ভান করে সব দেখে নিয়েছিলাম। টিয়া টিয়া রাজহাঁসটা কোথায় রেখেছিল? ওরা তো ভেবেছে আমি ঘুমিয়েছিলাম, আমি কিছুই বুঝতে পারিনি।
এইটা ঠিক জায়গায় ফিরিয়ে দিব। হিয়াটি আর কোনো বিপদ হতে দেব না আমি। আমি আমার বোনেদের ক্ষতির মুখে ফেলতে পারবো না। অবশেষে আমি খুঁজে পেয়েছি প্রকৃত নিঃস্বার্থ লোক। আমি খুঁজে পেয়েছি। আজ আমার বড় আনন্দ। আজ আমার বড় আনন্দ। কে কে তুমি? কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বেশ, তো তুমি যখন জানতে চাও তাহলে শোনো। রত্নগড়ের রাজার এই প্রিয় রাজহাঁস আমি ছিনিয়ে এনেছি। এটা রাজ সম্মানের প্রতীক। নিয়ম অনুযায়ী এখন আমি রত্নগড়ের রাজা। যদিও তাতে রত্নগড়ের রাজার প্রাণ গেছে, তাতে আমার কি? ভালো কিছুর জন্য একটু রক্তপাত হতেই হয়। যাই যাই, এখন জলদি আমার আস্তানা থেকে আমার জাদুর সমস্ত সরঞ্জাম নিয়ে রত্নগড়ে ফিরে যাই। সেখানকার প্রজাদের সমস্ত কিছু আমি কবজা করতে পারবো। লোভী স্বার্থপর জাদুকর, তোর এই আশা কখনোই পূর্ণ হবে না। তুমি তো রত্নগড়ের রাজ সন্ন্যাসী। তুমি এখানে কি করছো? তোমার মতো লোভী আর স্বার্থপর জাদুকরকে শায়েস্তা করতে এসেছি। তুমি আমার বন্ধু রত্নগড়ের রাজাকে হত্যা করেছো। আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না তোমাকে, আমি কিছুতেই ছাড়বো না। তার আগে তুমি তোমার বন্ধুর পথে চলে যাবে। আমাকে মুক্ত করো, মুক্ত করো বলছি, আমাকে মুক্ত করো। তুমি মানুষের নিঃস্বার্থ রূপের কথা জানো না? একদিন মানুষের এই নিঃস্বার্থ রূপই তোমাকে মুক্ত করবে। পৃথিবীতে নিঃস্বার্থ বলতে কিছুই নেই। আমি কোথাও এমন কাউকে পাবো না। আমি দেখা যাক, সেই নিঃস্বার্থ মনের আত্মার আত্মত্যাগী তোমাকে মুক্ত করতে পারবে। অত্যাচারী স্বার্থপর যুগে যুগে শাস্তি পাবে, এটাই নিয়ম। আমি সেই নিঃস্বার্থ রূপের মানুষ পেয়েছি। সমস্ত লোক ত্যাগ করে তুমি তোমার বোনদের সুরক্ষা নিয়েই শুধু ভেবেছ। আর সত্যি বলতে, তোমার মতো মানুষেরই তো আমার দরকার ছিল। তুমি পারবে আমার আত্মাকে মুক্ত করতে। বলির জন্য প্রস্তুত হও। আমাকে যেতে দাও, যেতে দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি আমাকে মেরে ফেলবে। এই পৃথিবীতে অনেক অন্যায় ব্যাপার ঘটে, সেসব মেনে নিতে হয়। আর তোমার আত্মত্যাগই তো আমাকে মুক্ত করবে। পালাবার চেষ্টা করে লাভ নেই, মৃত্যু তোমার অনিবার্য। আমি আর কখনো ফিরতে পারবো না। আমার বোনেদের আর দেখতে পারবো না আমি, কোনো দিন না। মায়া, এ কি মায়া? মায়ার চারিদিকে আগুন। দেখ কি ভয়ঙ্কর। ওই রাজহাঁসটাই মায়াকে বন্দি করেছে। মায়া ঠিকই বলেছিল, হাঁসটা অশুভ। তুই ভয় পাসনি মায়া, আমি তোকে বাঁচাতে আসছি। না না, চলে যা তোরা।
তোমাদের কি ভয়ঙ্কর জাদুকরের আত্মা মেরে ফেলবে। ওই রাজহাঁসটাও বলতে আছে মুক্ত হয়ে তোদের মেরে ফেলবে। চলে যা, চলে যা তোরা। না, আমি আসছি তোকে বাঁচাতে। না, তুই যাবি না, আমি যাব মায়াকে বাঁচাতে। তিন বোনের একজন আরেকজনের প্রতি কি ভালোবাসা। তোমাদের সবার আত্মাই আমার জাদুতে কাজে লাগবে। শয়তান জাদুকর, তুই যে হোস না কেন, তুই আমার বোনের কোনো ক্ষতি করতে পারবি না। হ্যাঁ, আমরা আসছি ওকে বাঁচাতে। এ কি, এমন তো হওয়ার কথা ছিল না। না না, এ হতে পারে না। আমি যেতে চাই। না না না। বাহ, আমি মুগ্ধ। তোমরা তিন বোন একে অপরকে বাঁচানোর জন্য নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছ। তোমাদের এই ভালোবাসা সেই অত্যাচারী জাদুকরের আত্মাকে ধ্বংস করেছে। ওর চূড়ান্ত শিক্ষা হয়েছে। শিক্ষায় ওর মুক্তি। এখন আর কোনো ভয় নেই। আপনি আপনি কি সেই? হ্যাঁ, আমি রত্নগড়ের সেই রাজ সন্ন্যাসী। আমি এতদিন এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। আমরা কেবল একে অপরকে বাঁচাতে চেয়েছিলাম সন্ন্যাসী বাবা। আমি চাইনি আমার বোনেদের কোনো ক্ষতি হোক। আমরা ভুল করেছিলাম। আমরা রাজহাঁসটার জন্য লোভ করে আর একটু হলে সব ধ্বংস করে ফেলতাম। তুই ঠিকই ছিলি মায়া, আমাদের তোর কথা শোনা উচিত ছিল। আজ সময় মতো নিজেদের ভুল বুঝেছি বলে, তা না হলে কত বড় ক্ষতি হতে পারতো। তোমরা তোমাদের শিক্ষা পেয়েছ। বাকি জীবন এই শিক্ষা মনে রেখো। যাও যাও, এখন বাড়ি ফিরে যাও। আপনাকে অনেক ধন্যবাদ সন্ন্যাসী বাবা। টিপু, আজ খেলায় তোদের হারিয়ে দিতাম, একটুর জন্যে পারলাম না। হ্যাঁ রে আপা, টিপুটা কিভাবে যেন লাফ দিয়ে ছুটে গেল, চারাটা মারতেই পারলাম না। হ্যাঁ, আজ তোরা জিতে গেলি। সাত চারা খেলায় তোদের হারানো আমাদের জন্য কোনো ব্যাপারই না। তোরা হারিয়ে দিবি আমাদেরকে? খুব সোজা মনে হয় না? তোরা কত বোকা। তোদের হারিয়ে দেওয়া আমাদের জন্য কোনো ব্যাপারই না রে। আমরা তোদের চাইতে কত শক্তিশালী। আমাদের ঘি মাখন খাওয়া শক্তপোক্ত হাড়, বুঝলি? আমরা তো জোরে দৌড়াবই। হ্যাঁ, বুঝতে হবে ব্যাপারটা। আর তোরা কি খাস বলতো? ফু দিলেই তো বাতাসে উড়ে যাবি তোরা। যা বলেছ ভাইজান, যা বলেছ। কি, আমরা বুঝি ফু দিলে বাতাসে উড়ে যাব? আজকে একদিন খেলাতে জিতে খুব বাহাদুরি ফলাচ্ছিস, তাই না? হ্যাঁ, এমন ভাব করছি যেন মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলেছে। বিশ্ব জয় করতে না পারলেও খেলাতে তো জিতে গেছি, আর এ খেলাতেও জিতবো। তোদের মতো দুর্বল মেয়েদের সাথে কি আর আমাদের তুলনা হয় নাকি রে, বল? আহা, কি এমন পালোয়ান রে আমাদের। পালোয়ান নয় তো কি? কোনো পালোয়ানের চাইতে আমরা কম কিসে? আমরা তো পালোয়ানদের মতোই খাওয়া দাওয়া করি। হ্যাঁ, সব ভালো ভালো খাবারই তো আমরা খাই। তাই বুঝি? তাই নয় তো কি? সকালে কি খেয়েছি জানিস? খেয়েছিস কি শুনি? ঘি আর মাখন দিয়ে রুটি, আর দুজনে দুটো করে ডিম খেয়েছি। আচ্ছা, তাই বুঝি? হ্যাঁ,
এ তো আমাদের প্রতিদিনের এক বেলার খাবার রে। ব্যাস এইটুকু খেয়ে এত বাহাদুরি? আর আমরা রোজ নাস্তায় কি খাই জানিস তোরা? কি এমন খাস শুনি? আজ আমরা খেয়েছি রুমালি রুটি আর মুরগি মুসাল্লাম, আর খেয়েছি সুজির শাহী হালুয়া। এই যে খেলা শেষে বাড়ি ফিরে কি খাবো জানিস? কি খাবি শুনি? পোলাও খাবো, মুরগির কোরমা, খাসির মাংস, ডিম ভুনা, সালাদ। বুঝলি, আমরা যেসব ভালো খাবার খাই সেই সব খাবার আর কোনো বাড়িতেই খাওয়া হয় না। আচ্ছা তাই বুঝি। বেশ বেশ, তা একদিন চল আমাদের বাড়িতে দাওয়াতে, গেলেই দেখবি আমাদের বাড়িতেও কম ভালো খাবার হয় না। যাবো বুঝলি, একদিন ঠিকই যাবো। আজ আমরা আসি রে, তবে দেরি হলে মা আবার খুব চিন্তা করবেন। হ্যাঁ রে, চল উঠি আমরা। বাবা, মিনু, রিনু, ঝিনু তো দেখছি বিশাল বড়লোকের মেয়ে। প্রতিদিন ওরা এরকম খাবার খায় নাকি ভাইজান? আমি কিভাবে বলবো বল, আমি তো আর ওদের বাড়িতে গিয়ে ওদেরকে খেতে দেখিনি। শুনেছি ওদের বাবা নাকি বড় ব্যবসায়ী। তাই বুঝি? হ্যাঁ, তাই তো শুনেছি। তাই ভাবছি। কি ভাবছো গো? একবার ওদের বাড়িতে দাওয়াত খেতে যাব, কি বলিস? তা যা বলেছ ভাইজান, কিন্তু ওরা কি আমাদের দাওয়াত দেবে? সেই ব্যবস্থাই করতে হবে। একটা উপায় তো বের করতেই হবে যাতে ওরা আমাদেরকে দাওয়াত দেয়, কি বলিস? যা বলেছ ভাইজান, তোমার বুদ্ধির জবাব নেই। এইবার দেখা যাবে এই তিন কন্যা কত বড় লোক। মেয়েগুলো সে কখন খেলতে বেরিয়েছে, এখনো তো এলো না। কোথায় গেছে, কখন আসবে কিছুই বুঝি না। মেয়েগুলো এমন উড়নচণ্ডী হয়েছে না, কোথায় কোথায় ঘুরে বেড়ায় কে জানে। কি গো লতা, এমন চিন্তিত মুখে বাইরে দাঁড়িয়ে আছো কেন? আজকে তো রোদ রীতিমতো চড়া। ঘরে যাও বুঝলে, রোদে দাঁড়িয়ে থেকে শুধু শুধু অসুখ বাঁধাবে গো। রাখো তোমার অসুখ। মেয়েগুলো কোথায় গেছে, এখনো এলো না। কোথায় যে ঘুরে বেড়ায় কে জানে। আর এত ভাবছো কেন? এখানে সব ওদের চেনা জায়গা, কোনো দুশ্চিন্তার কিছু নেই। আছে কোথাও, হয়তো হয়তো খেলছে, চলে আসবে সময় মতো, অত চিন্তা করো না। চলে আসলে ভালো। এই তো আমার মেয়েরা চলে এসেছে। কিরে মা, তোরা কোথায় ছিলি? এদিকে আমি চিন্তায় অস্থির হয়ে গেছি। সে কখন বেরিয়েছিস, কিন্তু তোদের তো আসার কোনো নামই নেই। আরে মা, কেন মিছিমিছি চিন্তা করছো? তোমার মেয়েরা বড় হয়েছে তো। হ্যাঁ মা, আমরা দূরে কোথাও যাইনি তো, আমরা তোমার কাছেই আছি। হ্যাঁ মা, আমাদের নিয়ে তুমি মিছিমিছি ভেবো না। মা বাবা হলে বুঝবি রে মা, সব সময় বাচ্চাদের জন্য চিন্তা হয়, বুঝলি? যাকগে, তোমরা হাত মুখ ধুয়ে খেতে এসো। দুপুরের খাবার সময় হয়ে গেছে। আয় তোরা, জলদি আয়। রোদে রোদে ঘুরে ঘুরে খেলে এসেছিস, এখন নিশ্চয়ই খিদে পেয়েছে। হ্যাঁ মা, আমরা এক্ষুনি আসছি। এগুলো কি রান্না করেছো মা? এই আলু ভর্তা, ডাল চচ্চড়ি, এক খাবার কত খাওয়া যায়? হ্যাঁ মা, রোজ রোজ একই খাবার আর কত খাবো? একটু অন্যরকম কিছু তো করতে পারো মা। আজ বাজারে যেতে পারিনি রে মা, আজ কষ্ট করে যা আছে খেয়ে নে। হ্যাঁ রে মা, তোদের বাবা বাজার করে আনলে তোদের পছন্দের খাবার রান্না করে দেব। পছন্দের খাবার?
পছন্দের খাবার তো কোনোদিনই চোখেও দেখলাম না। কতদিন ধরেই তো বলছি মা, আমরা একটু পোলাও আর মাংস খেতে চাই। কিসের কি, আজ পর্যন্ত পোলাও মাংসের চেহারাই দেখলাম না। একটু সময় দে মা, খুব শীঘ্রই তোদের জন্য পোলাও মাংসের ব্যবস্থা করব রে। এই এক কথা তো কতদিন ধরে শুনছি, ব্যবস্থা তো আর হলো না বাবা। আমি আর আলু ভর্তার ডাল খাবো না। মা, তুমি ডিম ভেজে নিয়ে আসো। ডিমও তো নেই মা। ডিমও নেই? বাহ, এই বাড়িতে তো দিন দিন উন্নতি হচ্ছে। যখন কিছুই নেই তখন আমার খাওয়ার ইচ্ছাও নেই। উঠলাম আমি। মিনু, মিনু শোন মা, মেয়েটা তো রাগ করে চলে গেল। হ্যাঁ গো, তুমি অন্তত দুটো ডিম নিয়ে আসো। জানো তো, মেয়েরা তো আলু ভর্তা ডাল খেতে পারে না। মেয়েদের তো অতি আদরে মানুষ করেছো, এবার ভোগো তার ফল। কি করব বলো, দুধ বিক্রির টাকাগুলো আজও বাকি রেখে দিল। কত করে বললাম টাকাগুলো আমার দরকার, মহাজন দিলই না। সব সময় তোমার এরকম কথাই শুনি বাবা। সবার বাবা কত টাকা পয়সা আয় করে, আর আমার বাবা যে গরিব, সে গরিবই রয়ে গেল। হ্যাঁ, পোলাও কোরমা তো বাদই দিলাম, কদিন পর ভাতটাই কপালে জোটে কিনা সেটা কে জানে। যাকে, এইসব আলু ভর্তা আমিও খেতে পারবো না। রোজ রোজ এক খাবার খেতে খেতে মুখে চড়া পড়ে গেছে। আমিও উঠছি, আমিও আর খাবো না মা। হলো তো এবার, মেয়েগুলো না খেয়েই চলে গেল। না জানি এখন কতদিন না খেয়ে থাকে। আমি আজকে যেভাবেই হোক অন্তত কিছু ডিম নিয়ে আসব। লতা, আপাতত ডিম হলেই তো তোরা খাবে, তাই না? তা জানি না, তোমার মেয়েদের যা মতি গতি। তোমাকে আগে থেকেই বলেছি, ওদের অভাব কি জিনিস তা শিখতে দাও। আমাদের অবস্থা কি আর সেরকম? আমরা একটা গরিব পরিবার, ওদেরকে তো সেটা বুঝতে হবে। সাইডে তো আর সবকিছু পাবে না ওরা। সে ঠিক আছে লতা, কিন্তু নিজেদের অবস্থার জন্য মেয়েগুলোকে কষ্ট দিতে ইচ্ছে করে না। আমি একজন গরিব বাবা, তাতে কি? আমারও তো ইচ্ছা করে মেয়েদের সব শখ আহ্লাদ পূরণ করতে। ওদের তো এটা শখেরই বয়স। শখের বয়স ঠিক আছে, কিন্তু এটা তো ওদের বোঝারও বয়স। ওটা তো বোঝা উচিত সে ওদের বাবা মা ওদের জন্য কত কষ্ট করে। কি করব বলো, গরিব হয়ে জন্মের পাপ করেছি। নিজের অবস্থা পরিবর্তনের জন্য কত চেষ্টা করছি, কিন্তু কোনো দিকেই তো সুবিধা করতে পারছি না। তুমি এত ভেবো না তো, সৃষ্টিকর্তা নিশ্চয়ই একটা উপায় বের করে রেখেছেন আমাদের জন্য। তুমি এত চিন্তা না করে খাবার খাও তো। কিরে মিনু, ছিনু, রিনু, আজও কি ভালো ভালো খাবার খেয়ে খেলতে এসেছিস নাকি রে? হ্যাঁ, আমরা কি আর খারাপ কিছু খাই নাকি বল? না, তা তো ঠিকই আছে। তোরা তো বলিস তোরা সব সময় ভালো খাবারই খাস। তাই এক কাজ কর, এই বুধবারে তোরা আমাদের বাড়িতে আয়, তোদের দাওয়াত। তোরা হঠাৎ আমাদের দাওয়াত দিচ্ছিস, ঘটনা কি রে? কি আর ঘটনা হবে? আমরা কি আর তোদের দাওয়াত দিতে পারি না? আজকে আমরা তোদের দাওয়াত দিলাম, আরেকদিন কিন্তু তোরা আমাদের দাওয়াত দিবি, তাহলেই তো হয়ে গেল, তাই না? এ মানে, তা তো দেবই, একদিন তো অবশ্যই তোদের দাওয়াত দেব। তাই বলে আমাদের যে দাওয়াত দিতে হবে তার কোনো প্রয়োজন নেই। তোরা বরং, আরে রিনু, টিপু আর টিটু যখন আমাদের দাওয়াত দিয়েছেন, চল না যাই আমরা ওদের বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসি, সমস্যা তো নেই। হ্যাঁ, তা তো অবশ্যই, দাওয়াত দিলে নিতে সমস্যা কি? তাহলে এই কথাই রইল, আগামী বুধবার তোরা কিন্তু আমাদের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিস, ঠিক আছে? তারপর দিন আমরা যাব তোদের বাড়িতে দাওয়াত খেতে, কি বলিস? ইয়ে মানে, আচ্ছা সে না হয় যাবি, কিন্তু কিন্তু কি, কোনো সমস্যা আছে নাকি রে? না না, কোনো সমস্যা নেই। সমস্যা হবে কেন? তাহলে ওই কথাই রইল, কি বলিস?
হ্যাঁ, মানে আমরা তো পরদিন আমরা তো বাড়িতে থাকবো না। তাই বুঝি? তা কোথায় যাবি তোরা? আরে দেখ দেখ, কি সুন্দর জামা আর কি সুন্দর চেহারা, দেখেই বোঝা যাচ্ছে বড় লোক। বড় লোক মানে? ওরা অনেক বড় লোক। তোরা ওনাকে চিনিস নাকি? চিনি তো অবশ্যই। ওই তো রুনু আপা, সে তার ছোট কাকার সাথে ওই গ্রামে বেড়াতে এসেছে। রুনু আপাদের কারখানাতেই আমার বাবা বড় চাকরি করে, বুঝেছিস? হ্যাঁ, আমার বাবা তো এই চাকরি করেই অনেক টাকা মাইনে পান। ও আচ্ছা। যাকগে, যা বলেছিলাম। তোরা কোথায় যাবি বললি না তো? কাকিমার বাড়ি সেই রূপগঞ্জ, অনেক দূর। তা ফিরবি কবে? বলতে পারছি না রে, সেটা বাবা মা জানেন। যাই হোক, তোরা আরেকদিন দাওয়াতে আসিস। আজ আমরা যাই, অনেক কিছু গোছাতে হবে তো। চল রিনু ঝিনু। হ্যাঁ আপা, চলো যাই। দেখলে ভাইজান, দাওয়াতের কথাই কেমন ভাবে পালিয়ে গেল। আমার মনে হয় কোনো একটা ঝামেলা আছে রে। ব্যাপার না, আজ হোক কাল হোক, সেটা কি সেটা তো বের হয়ে যাবেই। বাবা, টিপু কেমন চেপে ধরেছিল, এ কেমন জ্বালা হলো রে। আরো বলো মিছে কথা, সব সময় ওদেরকে বলো আমরা নাকি ভালো ভালো খাবার খাই, অথচ কখনো ডাল কখনো আলু ভর্তা দেখে তুমি নিজেই খাও না। আরে এসব মিছে কথা না বললে বড় লোকদের সাথে বন্ধুত্ব করব কি করে বল? আমাদের মতো গরিবদের সাথে কি কোনো বড় লোক বন্ধুত্ব করতে চাইবে? সে ঠিক আছে আপা, কিন্তু এইভাবে মিছে কথা বলে বন্ধুত্ব করার কি খুব দরকার? আমাদের মতো গরিব লোকেদের সাথেই না হয় আমরা বন্ধুত্ব করি। আরে বোকা, নিজেদের চোখেই তো দেখতে পাচ্ছিস, বড় লোকের বাড়িতে একটা দাওয়াত পেয়ে গেলি, গরিবদের সাথে এমন বন্ধুত্ব করলে কি এমন দাওয়াত পেতিস? কিন্তু ওরা তো দাওয়াত খেতে আমাদের বাড়ি আসবে, তখন কি করবি? আরে তখন এটা তখন দেখা যাবে, আপাতত বাড়ি থেকে দাওয়াতটা তো খেয়ে আসি। শুধু শুধু অত ভাবিস না তো। তোরা এসেছিস মা? দেখ রে মা, আজ তোদের বাবা তোদের জন্য ডিম নিয়ে এসেছে। আমি ডিমের ঝোল করেছি, তোরা হাত মুখ ধুইয়ায় খাবার খেতে বস। ঠিক আছে মা, আমি এক্ষুনি আসছি। মা বাবা, এই বুধবারে আমাদের 3 বোনকে টিপুরা দাওয়াত দিয়েছে। টিপু? গনি সাহেবের ছেলে টিপু আর টিটু? শুনেছি তো ওরা অনেক বড় লোক। ওরা তোদের দাওয়াত দিল কেন? ওরা আমাদের বন্ধু, তাই আমাদের দাওয়াত করেছে। এত বড় লোকের ছেলেরা তোদের বন্ধু হয় কি করে? হতেই তো পারে, বন্ধু না হবার কি আছে। যাকে আমরা বুধবার ওদের বাড়িতে দাওয়াতে যাচ্ছি। কিন্তু ওদের বাড়ি দাওয়াত দিতে গেলে যে আমাদেরও দাওয়াত দিতে হবে। হ্যাঁ, তা তো দিতেই হবে, অবশ্যই দিতে হবে, আর তোমরা তার ব্যবস্থা করবে। এত বড় লোকদের আমাদের বাড়িতে দাওয়াত দিবি? ওদের আপ্যায়ন করব কি করে রে? সে তো অনেক টাকা খরচ করতে হবে। তা তো একটু করতেই হবে, আমাদের জন্য একটু টাকা খরচ করতে পারবে না? তোমাদের সুবিধার জন্য আমি আরো ওদের কাটিয়ে দিলাম, সময় বাড়িয়ে নিলাম। তা না হলে ওরা হয়তো অনেক আগেই আমাদের বাড়িতে দাওয়াতে চলে আসতো। কিন্তু কিন্তু আবার কি? আমাদের বন্ধুদের জন্য কত টাকা খরচ করতে পারবে না? কেমন বাবা মা তোমরা? গরিব হওয়ার কত জ্বালা।
হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে। আমাদের একমাত্র গরুটা মরে গেল। এখন আমরা কিভাবে চলবো? এখন আমরা কিভাবে চলবো? এই গরুটাই আমাদের শেষ সম্বল ছিল, সেটাও মরে গেল। এখন এখন কি করব আমরা? লতা, তুমি এভাবে কেঁদো না। তুমি আমার কথা শোনো। তুমি এভাবে কাঁদলে আমাদের মেয়েরা যে কষ্ট পাবে, ওরা হতাশ হয়ে যাবে লতা। না কেঁদে করবই বা কি বলো? সংসারের এমন দুরবস্থা, এর মধ্যে তোমার মেয়েরা সেই বড় লোকের ছেলেদের দাওয়াত করে এসেছে। তোমার মেয়েরা কি আমাদের কষ্ট বোঝে? একদিন আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে লতা, তুমি ভেবো না। আমার মেয়েদের মান ইজ্জত আমার কাছে অনেক বড়। ওরা যখন সেই ছেলেদের দাওয়াত করে এসেছে, তাহলে তাদের সাধ্যমতো আপ্যায়ন করা আমার দায়িত্ব। তুমি চিন্তা করো না, আমি যেভাবেই হোক ওদের আপ্যায়নের ব্যবস্থা করব। তুমি সব কিছু সেরে এসেছো, আর আমাদের শেষ সম্বলে গরুটাও মারা গেছে, তারপরও তুমি এসব ভাবছো? সন্তানদের জন্যই তো কষ্ট করছি, আর একটু কষ্ট না হয় করলামই। আমি যেভাবেই হোক দাওয়াতের জন্য টাকা জোগাড় করব, যেভাবেই হোক। না, তোমার কষ্ট করে আর টাকা জোগাড় করতে হবে না। এই নাও, এগুলো বিক্রি করে মেয়েদের দাওয়াতের আয়োজনের ব্যবস্থা করো। লতা, তোমার তো শুধু এই সামান্য গয়না ছাড়া আর কোনো গয়নাই নেই। এই গয়নাগুলো তুমি বিক্রি করে দিচ্ছ তুমি? আমার কাছে আমার পরিবারই সবচাইতে মূল্যবান। এই গয়নাগুলোর মূল্য কি যদি প্রয়োজনে কাজেই না আসে? কিন্তু বাবা মা, আমরা আমরা সবকিছুই শুনেছি। আমাদের ভুল হয়ে গেছে। বড়লোকি চালচলনের নেশায় তোমাদের কষ্ট দিয়ে ফেলেছি। তোমরা আমাদের ক্ষমা করে দাও বাবা মা। আমরা আমরা তোমাদের কষ্ট বুঝতে পারিনি। তোমাদের উপর আমরা খরচের বোঝা চাপিয়ে দিয়েছি। এত কিছুর পরও তোমরা আমাদের সুখের জন্য নিজেদের সবকিছু ত্যাগ করে দিচ্ছ। আমরা কতটা স্বার্থপর। বাবা মা, এখানে আমাদের কিছু জমানো টাকা আছে। এই টাকাগুলো নিয়ে যাও বাবা মা। এই টাকা দিয়ে তুমি একটা গরু কিনে নিও। আসলে বাবা মা পাশে থাকাটাই সবচেয়ে বড় ব্যাপার। আমরা তা বুঝতে পেরেছি। আমাদের আর কোনো কিছুর দরকার নেই। এই টাকাগুলো তোমরা রাখো বাবা মা। না মা, তোদের টাকা তোদের কাছেই রাখ। আমি যেভাবেই হোক টাকা আয় করে সংসার চালাবো। তোরা ভাবিস না মা, আমি আছি না। দেখেছ লতা, আমাদের মেয়েরা কত বড় হয়ে গেছে। আমি তোমাকে বলেছিলাম না, সময় হলে ওরা ঠিকই সব বুঝতে পারবে। আরে টিটু টিপু, তোরা? আরে মিনু, রিনু, ঝিনু, তোরা এখানে? মানে বুঝেছি, এটা তোদেরই বাড়ি। ছি ছি ছি, তোরা এত গরিব। টিটু দেখ, প্রতিদিন পোলাও কর্মা, মুরগির রোস্ট খাওয়া লোকদের বাড়ি। তোরা এতদিন এরকম মিথ্যা কথা বলেছিস রে। প্রতিদিন ভালো ভালো খাবার খাওয়া, প্রতিদিন ভালো ভালো খাবার খাওয়া লোকদের বাড়ি এমন হয় নাকি? থামো তোমরা, এমন করছো কেন? কারণ আপা, আমাদের খুব মজা লাগছে। এই রিনু, মিনু, ঝিনু আমাদের সাথে এতদিন কত মিথ্যা বলেছে জানো। বলেছে ওরা নাকি সব সময় পোলাও কোরমা খায়। আজকে তোমার বড় কাকার বাড়ি খুঁজতে না আসলে তো এই বাড়িতে আসাই হতো না। জানতামই না ওরা যে এত বড় মিথ্যাবাদী। যাকগে, আমরা ভুল বাড়িতে চলে এসেছি। এ বাড়ি যে তোমার বড় কাকার না সেটা তো বোঝাই যাচ্ছে। চলো আপা, এখানে আর সময় নষ্ট না করে তোমার বড় কাকার বাড়ি খুঁজে বের করি। চলো চলো। তোমরা দাঁড়াও, এটাই আমার বড় কাকার বাড়ি। হ্যাঁ,
কি বলছো? বড় কাকা, আমাকে চিনতে পেরেছো? তুমি মানে তুমি তুই রুনু না? হ্যাঁ কাকা কাকিমা, ভালো আছো? আরে আমাদের রুনু মামনি যে, তা কত বড় হয়ে গেছো। তোমরা তো দাদুর সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে আসলে, আর তো গেলেই না। সবাই মিলে তোমাদের কত খুঁজে বেড়াচ্ছি আমরা। যাক, ভাগ্য ভালো তোমাদের এই গ্রামেই পেয়ে গেলাম। কি বলছো তুমি রুনু আপা? এই গরিব লোকটা তোমার বড় কাকা? হ্যাঁ, ইনি আমার বড় কাকা রতন কাকা। আজ তোমরা মিনু রিনু ছিনুকে গরিব বলে ছোট করে দেখেছ। জেনে রাখো, মিনু ছিনু রিনু আমার মতোই ধনী। কি বলছো? ওরা হয়তো মিথ্যে বলেছে, সেটা ঠিক করেনি, কিন্তু তোমরা ওদের ছোট করে কাজটা ঠিক করছো না। না মানে মানে এই টিপু টিচু, তোরা এই বাড়িতে? আর আমি তোদের সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি, হতচ্ছাড়া দুটো। আমার টাকা আবার চুরি করেছিস তোরা? চল, আজ তোদের মজা দেখাবো, চল। ও বাবা ছাড়ো, লাগছে তো। বাবা ছাড়ো না, লাগছে। ও দেখলে কাকা, শুধু টাকা পয়সা থাকলেই হয় না, নীতি আর ভালো কাজ শেখারও প্রয়োজন আছে। হ্যাঁ, ঠিকই বলেছিস রুনুমা। চল ভেতরে চল। মিনু রিনু ছিনু, তোরা তোদের আপাকে নিয়ে ভেতরে আয়। চলো রনু আপা, তুমি আমাদের সাথে চলো। হ্যাঁ চলো। আশেপাশে তো কাউরেই দেখা যাইতাছে না। দারোয়ান বেটা মনে হয় জিমাইতাছে। খুব সাবধানে আইগাইতে হইব। খুব সাবধানে। যেমনেই হই, শাড়ির আলমারিটার থেকে একটা দামি শাড়ি নিয়ে পালাইয়া যাইতেই হইব, দেরি করা যাইব না। এই শাড়িটা মনে হইতাছে সব চাইতে দামি। যাই, এইটা নিয়েই যাই। বেটা দারোয়ান উইঠা না পড়লেই হয়। যাই যাই, তাড়াতাড়ি পা চালাই। আয়, তোর এত বড় সাহস, তুই এই বাড়িতে চুরি করবার আইছত? দাঁড়া, তোরে দেখাইতাছি মজা, দাঁড়া। ওরে বাপরে, ওরে বাপরে, দারোয়ান দারোয়ান দেহি যাই গেছে। ওরে পালাই 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 রে, ওরে বাবা রে বাবা। যাইগা বাবা, বড্ড বাসা বাইসা গেছি। দারোয়ানে ধরলে লাঠির বাড়ি একটাও মাটিতে পড়তো না। ও মা গো, দৌড়াইতে দৌড়াইতে একেবারে শেষ হইয়া গেছি। দারোয়ান বেড়ার মনে হয় বাতের ব্যথা, তাই মনে হয় বেশি দূর দৌড়াইতে পারে নাই। যাইগা, বড্ড বাসা বাইসা গেছি। বাপ রে বাপ, ওইটা দারোয়ান না চিতাবাঘ রে? লাভ মাইরে ধরতে আইছিল। তাও ভালো, ঠিক সময় কলার খোসাটা ছুঁইরা মারতে পারছিলাম। ওইটাতেই তো দারোয়ান শীত পটাং। ও, কত দূর দৌড়াইতে হইল। যাই, তাও ভালো জিনিসটা তো আনতে পারছি, তাই না? ভাই, কি ভাই, কি চুরির কারবার নাকি? হ্যাঁ, চুরির কারবারি তো। আচ্ছা, তা তুমি কি চুরি করলা? কি মানে, তুমি কি করে বুঝলা আমি চোর? না বোঝার আমার কি আছে? চোর ছাড়া এমন রাইতের বেলা কেউ কি এমন করে হাঁপাইব নাকি?
নিশ্চয়ই দারোয়ানের তারা খাইছ, তাই না? আরে ভাই, হ, গেছিলাম শাড়ি চুরি করতে। দারোয়ান বেড়া যে জায়গা আছে সেইটা তো বুঝি নাই, লাঠি নিয়ে এমন তারা করলো রে ভাই, রে ভাই। শাড়ি চুরি করতে গেছিলা? হ্যাঁ, নিশ্চয় ওই বুড়ির বাড়ির থেকে। তা কার লাগিয়া? রতনগড়ের গ্রাম প্রধানের ছেলের বউয়ের জন্য নাকি? হ্যাঁ, তুমি কি কইরা বুঝলা? সুদামগড়ের দিক থেকে তোমারে দৌড়ে আইতে দেখছি। আমিও একই কাজ করতে গেছিলাম, তবে সুদামগড়ের গ্রাম প্রধানের পোলার বউয়ের জন্য চুরি করতে গেছিলাম আমি। আর সেইটা গয়না গ্রাম প্রধানের ছেলে ভালো টাকা দিব কইলো। তাই আর কি যাওয়া। ও, জানটা নিয়ে পাইছাইছি ভাই। হ্যাঁ, চুরি করতে তুমি রতন ঘরে গেছিলা নাকি? বুড়ির বাড়ি ছাড়া এত বড় লোকের জিনিসপত্র আর কোন হানে পাওয়া যাইব কও? আর বইল না, মাইয়া জাতির কেচ্ছা কীর্তি, তাগর জন্য শাড়ি চুরি করো, গয়না চুরি করো, যত সব। বুড়ি খালের দুই পারের দুই বাড়িতে অঢেল সম্পত্তি রাইখা গেছে। দুই গ্রাম প্রধান যেমনে কইরা পারতাছে আর লুটতাছে। কিন্তু সব কিছু তো একজনকেই দান করে দেওয়ার কথা। সেইটা তো গ্রাম প্রধানের ভাব ভাব বুঝাই দেওয়া হইব, এমনটাই তো শুনছিলাম। আরে বাদ দাও, যত সব বড় লোকদের কারবার, বাদ দাও। আমাগর তাতে কি? আমরা আদার ব্যাপারী, জাহাজের খবর নিয়ে কি লাভ? তা দেখি তোমার শাড়িখানা, দেখি তো, দেখি। দেখবা? আচ্ছা দাঁড়াও। ওরে বাবা রে বাবা, খাসা জিনিস হাতাইছো তো, একদমই সেরা। এই জিনিস যে তুমি চুরি করে নিতাছ, তা তোমারে কত দেব কইছে এইটা নিয়া? কও। আর কত দেব কইছে? খুশি কইরা দেব। এখন যা দেয় তা। তুমি কি চুরি করছো? দেখি দেখি। আচ্ছা গয়নাখানা দেখি তো। অন্ধকারে ঠাউর করতে পারি নাই, তাই কেবল খালি এক জোড়া কানের দুলি নিতে পারছিলাম। আরে বাহ, কানের দুল জোড়া তো সেই রকম সুন্দর আর দামিও। এইগুলান তো ওই বউ কানে চড়াইয়া দাওয়াত খাইতে যাইব। তা যাইব, সের আর ভালো জিনিস চাইবইলেই তো এই দুই বউ এইগুলান চুরি করাইছে। জিনিসগুলোর দাম সেই রকমই হইব, কিন্তু যেন তেন হইব না। অনেক দামি জিনিস এইগুলান, বুঝলা? তা তো অবশ্যই, দামি না হইলে কি মাইয়া লোকের আর পেছনে পইরা থাকে নাকি? এক কাজ করলে কেমন হয়? কি কাজ? এইগুলান এই দুই ঝগড়াটে পরিবার রেদে লাভ কি? চল চল, আমরা বরং এইগুলান বিক্রি কইরা দেই। এত কষ্ট কইরা চুরি করলাম, এইগুলার লাভ ও পুরাপুরি ভোগ এটা আমাগরি করা উচিত। কি বলো? উচিত না? কথাটা তো মন্দ বলো নাই, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তাইলে চলো, তাইলে তাই করি। অনেক লোক পাওয়া যাইব যারা জিনিসগুলান ভালো দামে কিনা নিব। এখন পর্যন্ত গয়নাগুলো হাতে পেলাম না। ভোলা কি ধরনের চোরকে কাজে লাগিয়েছে কে জানে। আজ গয়না না পেলে ঘরের ভেতর বজ্রপাত হবে। কি গো, গয়নাগুলো কি হাতে পাবো না নাকি? দাওয়াত কিন্তু দুপুরে, তার আগেই আমার গয়নাগুলো চাই। পাবে পাবে, অত গরম দেখিও না। তোমার রং ঢঙের জন্যই তো চোর ঠিক করে গয়না চুরি করতে পাঠিয়েছি। গয়না ছাড়া কি দাওয়াতে যাওয়া যায় না নাকি? যত সব। আরে, ওরকম রাজকীয় গয়না পরে দাওয়াতে না গেলে সবাই আমার দিকে হা করে তাকিয়ে থাকবে। আর আমি সবাইকে বলবো, শুধু রতনগড়ের সম্পত্তি কেন, সুদামগড়ের সম্পত্তিও বুড়িমা আমাদের দিয়ে গেছেন। কেমন হবে বলো তো? ওই জহিরের স্ত্রী মালা বিবি
হিংসে জোরে পড়ে মরবে। হয়েছে হয়েছে, তোমাদের এই দুই গ্রামের দুই বউয়ের প্রতিযোগিতা দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। সরো সাহেব। কিরে ভোলা, তোর গয়না কোথায়? সেই কখন থেকে গয়নার জন্য অপেক্ষা করছি আমি। আপনাকে বড় হুজুর ডাকছেন ছোট সাহেব। বাবা, বাবা আমাকে ডাকছেন কেন? আচ্ছা আচ্ছা, যাচ্ছি। আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ ডেকেছি। গয়না পেয়েছো? গয়না? কিসের গয়না? এত আমতা আমতা করছো কেন? তুমি ভালো করেই জানো কিসের গয়না। চোর পাঠিয়ে বৌমার জন্য গয়না চুরি করিয়েছিলে না, সে চোরকে ধরা হয়েছে। সেই চোরই সব স্বীকার করেছে। এই কাজটা করা কি খুব প্রয়োজন ছিল হাসান? বলো। না না না, মানে বাবা, এই যে ইয়ে মানে হেনা চেয়েছিল রাজকীয় গয়না পরে দাওয়াতে যাবে, তাই আর কি। তাই বলে চৌধুরী বাড়ি থেকে গয়না চুরি করতে হবে? আমার জানা মতে হেনার অনেক গয়না আছে। না মানে বাবা, হেনা আসলে একটু অন্যদের দেখাতে চেয়েছিল, এজন্যই। কি দেখাতে চেয়েছিল সেটা আমি জানতে চাই না। আমি শুধু এটুকুই জানি যে তোমাদের লোভের কারণে আমি অতগুলো সম্পত্তি হাতছাড়া করতে পারবো না। চৌধুরী বাড়ির বুড়িমা যদি এসব জানতে পারে তাহলে দেখা যাবে দুই গ্রামের সম্পত্তি উনি সুদামগড়ের গ্রাম প্রধান জামিল হোসেনকে দিয়ে যাবে। নিজের পায়ে নিজে কুড়োল মেরো না, কেমন? আচ্ছা বাবা, আমি কথা দিচ্ছি এমন ভুল আর হবে না বাবা। এখন যাও, কিছু গরিব লোককে খেতে আসতে বলেছি, তুমি সব তদারকি করবে। গরিব লোকেরা এই বাড়িতে খাচ্ছে, এই কথা যেন সব জায়গায় ছড়িয়ে পড়ে, কেমন? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। তুমি শাড়ি চুরি করার জন্য চৌধুরী বাড়িতে লোক পাঠিয়েছিলে, তুমিই বলো কাজটা কি তুমি ঠিক করেছো? বলো। না মানে বাবা, ওই যে মালা চেয়েছিল সব চাইতে সুন্দর এবং রাজকীয় শাড়ি পরে দাওয়াতে যাবে, তাই আর কি। বাহ, স্ত্রীর কথাই তুমি নাচতে নাচতে চোর পাঠিয়ে শাড়ি চুরি করালে। ভাগ্যিস চোরটা ধরা পড়েছিল। তোমাদের এই সব ছোটখাটো লোভের কারণে যদি বুড়িমা তার দুই গ্রামের সম্পত্তি রতনগড়ের গ্রাম প্রধান হাবিব হোসেনকে দিয়ে দেয়, তখন কি করবে? নিজেদের সামান্য লোভের জন্য এই সম্পত্তি হাতছাড়া করবে? বলো বলো। তুমি এত সম্পত্তি দিয়ে কি করবে বাবা? তোমার নিজেরই তো যথেষ্ট রয়েছে, তাই না? ঠিক আছে, তাহলে তুমিও আমার সম্পত্তি নিও না। নিজের জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি সম্পত্তি তৈরি করে নাও, কি বলো? না মানে বাবা, আসলে আমি তা বলতে চাইনি। এতগুলো সম্পত্তি যদি কটা গরিব দুঃখী মানুষকে খাইয়ে পরিয়ে আসে তাহলে সমস্যা কি? নিজেরা দাওয়াত না খেয়ে গরিব দুঃখীদের একটু দাওয়াত খাওয়াও, সেটা কাজে লাগবে, বুঝলে? যাও যাও। খালের দুই পারের বুড়িমার দুই বাড়ি ও তার সম্পত্তি তারাই পাবে যারা গরিব দুঃখীর কল্যাণের জন্য কাজ করবে। সুতরাং সেদিকে মনোযোগ দাও। যাও যাও যাও। আচ্ছা বাবা, ঠিক আছে। একবার শুধু খালের দুই পারের বুড়ির বাড়ি আর সম্পত্তি সব আমার নামে আসুক না, আমি দেখিয়ে দেব ওই হাবিব হোসেনকে কত ধানে কত চাল বের হয়।
সকাল থেকে কতগুলো পচা বেগুন কাটলাম, কে জানে এই পচা বেগুনগুলো দিয়ে কি করা হবে। কি গো কমলা বুড়ি, বেগুনগুলো কাটা হলো? এই তো ছোট বেগম সাহেবা, আর অল্পই বাকি। কিছু মনে করবেন না ছোট বেগম সাহেবা, আজ এই বেগুনগুলো দিয়ে কি করা হবে? কি আর হবে, বেগুনি বানিয়ে দাওয়াতে পাতে দেওয়া হবে। এই পচা বেগুন দিয়ে বেগুনি, অতিথিরা তো রেগে যাবে। অতিথি? কাদের অতিথি বলছো? খাবে তো কিছু গরিব লোকেরা। গরিব লোক? হ্যাঁ, এইসব গরিব লোকেদের ভালো খাইয়ে কি হবে, শুধু লোক দেখানোর জন্যই খাওয়ানো, আর কিছু না। তাই বলে পচা বেগুন? এইসব গরিব লোকেরা ভালো বেগুনের বোঝি বা কি, খেতে পারলেই হলো। যাই হোক, তাড়াতাড়ি করো কমলা বুড়ি, দেরি হয়ে যাচ্ছে তো। আমি যাই, শাড়িওয়ালা এসেছে, শাড়ি দেখতে হবে, আমার তো একদমই সময় নেই। কি আশ্চর্য, গরিব দুঃখীদের পচা বেগুন দিয়ে বেগুনি বানিয়ে খাওয়াচ্ছে। এভাবে লোক দেখানো দাওয়াত খাইয়ে কি লাভ? কে কে কাঁদে, গিয়ে দেখি তো। কি হয়েছে রহিমা, তুমি কাঁদছো কেন? বুবু, আমার ছেলেটার খুব অসুখ বুবু। হুজুরের কাছে টাকা চেয়েছিলাম ছেলেটাকে একটু কবিরাজ দেখাবো বলে, হুজুর দূর দূর করে দাঁড়িয়ে দিলেন। আমার ছেলেটা বাঁচবে না গো বুবু। কেঁদো না রহিমা, কেঁদো না, সৃষ্টিকর্তা নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। আরে সেই কম থাইকা কমলা বুড়িরে পানি আনতে কইলাম, এখনো পানি আনলো না। কমলা বুড়ি, ও কমলা বুড়ি, কমলা বুড়ি। এই নাও ভোলা মিয়া, এই নাও তোমার পানি। কিন্তু এত পানি দিয়ে কি করবে ভোলা মিয়া? আরে গরিব দুঃখী গোরাজ খাওয়াইতে হইব না, তাগর লাইগা পায়েস রান্না হইব। এত পানি, এত পানি দিয়ে পায়েস? এই সব গরিব দুঃখীদের লাইগা এত দুধ কেরা খরচ করব কও? পায়েস যে খাইতে পাইতাছে এইটাই বেশি। 2-3 জন গরিব দুঃখীর লেগা খাবার রান্না হইব। অল্প দুধে বেশি পায়েস হইলে অসুবিধা কোন জায়গায়? 2-3 জন লোককে যদি খাওয়ানো হয় তাহলে তো একটু ভালো করে খাওয়ানো যায়। এইটা তো এমন কোনো ব্যাপার না। আরে লোক দেখানোর জন্য খাওয়ানো, এত ভালো কইরা খাওয়াইলেই বা হইব কি? কিছু গরিব দুঃখী আইব, খাবো, আর আমরা পুরো গ্রামে রটাইয়া দিব। কিছু গরিব দুঃখী এই বাড়িতে খাইলে তাইলেই হইব। তুমি আবার কথা খান 5 কান কইরো না বাপু। আমি তো জানি তুমি সুদামগড়ের বাড়িতেও কাজ করো, কেমন? না না, আমি কাউকে কিছু বলতে যাব না, তুমি নিশ্চিন্ত থাকো। কমলা বুড়ি, তুমি একখান কাজ করো, তুমি মাছগুলান ভাইজা ফালাও। রান্না ঘরে গিয়া দেখো কিছু পচা মাছ কুড়া আছে, সেইগুলানো ভাইজা ফালাও। পচা মাছ? পচা মাছ কিসের জন্য? আরে গরিব দুঃখীরা খাইবো, তাগল লাইগা। ফটিকের তো চাকরি চইলা গেছে, তা না হইলে ফটিকই ভাইজা ফালাইতো। যাও 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 বুড়ি, তুমি দেরি কইরো না, যাও। ফটিকের চাকরি চলে গেছে? কি বলছো, কেন? হোসট খাইয়া পইরা চীনামাটির একটা পেয়ালা ভাইঙ্গা ফালাইছে, তাই ফটিক রে ছোট বেগম সাহেবা চাকরির থেকে তাড়াইয়া দিছে, বুঝলা? কি বলছো? এ তো খুব সামান্য ব্যাপার, এই জন্যে কাউকে চাকরি থেকে ছাড়িয়ে দিতে হয়? এমনকি ফটিক রেও বেতন দেয় নাই। বড় বড় মানুষের বড় বড় খেয়াল আর কি। যাই হইক, তুমি গিয়া কাজ শুরু করো, তা না হইলে তোমারও কিন্তু চাকরি থাকবো না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। বড় লোক গড়ছে হারা তাইলে এই যাই। হায় সৃষ্টিকর্তা, তোমার দুনিয়াতে কত কিছু দেখমু।
জহির, জহির, কোথায় তুমি? সবাই কোথায়? এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে বাবা, কি হয়েছে? বেগম চৌধুরী, মানে বুড়িমার লোক আসবে আজ। আজই নাকি জানিয়ে দেওয়া হবে দুই পারের বাড়ি আর সম্পত্তি কারা পাচ্ছে। সবাই তৈরি হয়ে নাও, কেমন? তাই নাকি? তাহলে তো দারুণ ব্যাপার। আমার মন বলছে সম্পত্তি সব আপনিই পাবেন। গরিবদের জন্য আপনার যা দরদ। সেটা পরেই দেখা যাবে কে পাচ্ছে। তোমরা তৈরি থাকো, খালের সাকোতে যেতে হবে। সাকোতে? হ্যাঁ, খালের দুই পারের বাড়ির ব্যাপারে সাকোর ওপর মীমাংসা হবে। সেটাই তো স্বাভাবিক নাকি? আমি যাই, পোশাক বাছাই করতে হবে। অনেক কাজ আমার, অনেক কাজ। না, আজ যদি সব সম্পত্তি আমার নামে না আসে, এতদিনের সব কষ্ট বৃথা যাবে আমার। হাসানটা আবার কোথায় গেল? হাসান, হাসান, এই হাসান! আমায় ডেকেছো বাবা? হ্যাঁ, কি করছো তোমরা? খবর শুনেছো নাকি? হ্যাঁ, শুনেছি বাবা। আজ বুড়িমার লোক আসবে। দুই পারের সম্পত্তি কোন গ্রাম প্রধান পাচ্ছে সেটা জানাবে। তাহলে সব তো শুনেছই। আমরা যদি এই সম্পত্তি না পাই হাসান, তাহলে আমাদের এতদিনের কষ্ট সব বৃথা যাবে। চিন্তা করো না বাবা, আমার মন বলছে সব তুমিই পাবে। আমরা তো কম চেষ্টা করিনি নাকি? খালের দুই পারের বাড়ি আর সমস্ত সম্পত্তি তুমি বুঝতে পারছো? বুড়িমার নামের দুটো বাড়ি আর এত সম্পত্তি সব আমাদের হবে। আচ্ছা বাবা, বুড়িমা এত সম্পত্তি পেল কিভাবে বলো তো? সুদামগড় বুড়িমার বাবার বাড়ি, আর রতনগড় বুড়িমার শ্বশুর বাড়ি। সবাই ধনী এবং চৌধুরী পরিবার। এদিকে বুড়িমা নিঃসন্তান। বুড়িমার বাবা বুড়িমার নামে সুদামগড়ে বাড়ি লিখে দিয়েছেন, আর বুড়িমার স্বামী রতনগড়ে বুড়িমাকে বাড়ি আর সম্পত্তি লিখে দিয়েছেন। তাই খালের দুপারেই বুড়িমার বাড়ি আছে। আর বুড়িমা দেশে দেশে ঘুরে গরিব দুঃখীদের সাহায্য করে থাকেন। তাই এই দুই বাড়ি জিনিসপত্র সহ খালিই থাকে। কিন্তু সেগুলো তিনি একজন গ্রাম প্রধানকেই দিতে চান কেন? বড় লোকদের মাথায় মানব সেবার ভূত চাপলে যা হয় আর কি। নিঃসন্তান বুড়িমা গরিব দুঃখীদের সেবার মাধ্যমেই শান্তি খোঁজেন। তিনি ঠিক করেছেন যেই গ্রামের গ্রাম প্রধান গরিব দুঃখীদের কল্যাণে নিয়োজিত থাকবে, তিনি তাকেই তার সম্পত্তি সব দিয়ে যাবেন, যাতে সেই গ্রাম প্রধান সেগুলো গরিব দুঃখীদের কল্যাণে ব্যয় করতে পারেন। বুঝলে? কি অদ্ভুত মানুষ এই বুড়িমা! এই জন্যই তো গরিব দুঃখীদের খাওয়াচ্ছি, যেন এসব খবর বুড়িমার কানে পৌঁছে যায়। এতগুলো সম্পত্তি নিজের নামে হবে ভাবতেই তো ভালো লাগছে। এখন যাও, সবাই মিলে তৈরি হও। আজ মনে হয় সুসংবাদটা আমরাই পাবো। প্রিয় সুদামগড় ও রতনগড়ের গ্রামবাসী, আজ আমি এক অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন সে ব্যাপারে। আপনাদের কি মনে হয় কোন গ্রাম প্রধান পাচ্ছেন আজকের এই সম্পত্তি? সুদামগড় পাইব, সুদামগড়, সুদামগড়। সুদামগড়, যে গ্রামের গ্রাম প্রধান গরিব দুঃখীদের পচা বেগুন খাওয়ায়, চাকরের অসুস্থ ছেলেকে অর্থ সাহায্য করতে অস্বীকৃতি জানায়,
তার নিজের ঘরেই গরিব দুঃখীদের কল্যাণ নেই। আপনারা কি চান এমন গ্রাম প্রধান সম্পত্তি পাক? চান আপনারা? না না, চাই না, চাই না, সি সি, সুদামগড় সি সি সি। আর রতনগড়ের গ্রাম প্রধান গরিব দুঃখীদের চাকরি থেকে সামান্য কারণেই বেতন না দিয়ে তাড়িয়ে দেয়। কয়েক বালতি পানি দিয়ে গরিবদের দাওয়াতের নামে জলপায়েস খাওয়ায়, পচা মাছ খাওয়ায়। আপনারা এমন গ্রাম প্রধানকে এই দুই বাড়ির মালিক হিসেবে দেখতে চান? বলুন। না না না, চাই না, চাই না, সি সি, রতনগড় সি সি। আরে এত সব লোক এগুলো জানলো কি করে? এ তো বাড়ির ভেতরের খবর। এই লোক দেখছি সব জানে, কিভাবে সম্ভব? এখন আপনাদের সাথে কথা বলবেন স্বয়ং বুড়িমা। বুড়িমা, আপনি আসুন। ইনি হলেন আমাদের বেগম চৌধুরী, মানে আমাদের বুড়িমা। কমলা বুড়িমা? কমলা বুড়িমা? কি বলছে এই লোক? আমাদের বাড়ির কাজের লোক ইনি? কমলা বুড়ি, কমলা বুড়ি, কমলা বুড়ি, কমলা বুড়ি, কমলা বুড়ি, কমলা বুড়ি। আপনারা শান্ত হন গ্রামবাসী। আমি দুজন গ্রাম প্রধানদের বাড়িতেই ছদ্মবেশে কাজের লোক হিসেবে ছিলাম। গরিব দুঃখীদের সাথে অমন আচরণ দেখে আমি অনেক কষ্ট পেয়েছি। এরা যে শুধু সম্পত্তির লোভেই গরিব দুঃখীদের লোক দেখানো সেবা করত, তা আমার কাছে পরিষ্কার। আপনারা জানেন, খালের দুপারেই আমার বাড়ি। দু গ্রামের লোকের জন্য আমার মমতার টান রয়েছে। আমার সব সম্পত্তি এই দুই গ্রামের গরিব দুঃখীদের জন্য। আমার লোকেরা এবং আমি শুধু আমৃত্যুর তদারকি করব। আপনারা আমাকে সহযোগিতা করবেন, কোনো গরিব দুঃখী যেন কষ্টে না থাকে। আমরা সেই চেষ্টাই করব। সুদামগড় আর রতনগড়ের গ্রামবাসী, আপনারাই আমার শক্তি।